ঋতুপর্ণা রুদ্রের লেখা গল্প আকাশ আমায় ভরলো আলোয়। শিলুর কথা। সাদা পাতায় লাল তুলি টান দিতেই মাথাটা ঝিমঝিম করে উঠল শিলুর। মাথার মধ্যিখানে অসহ্য একটা ব্যথা। কয়েক মিনিট সব নিকষ অন্ধকার, তারপর ধীরে ধীরে আবার দৃষ্টি স্বচ্ছ হলো, যেন চোখের সামনে কালো কাপড় ঝুলিয়েছিল কেউ। আজ নিয়ে 3 দিন এমন হয়েছে গত 1 মাসে। শিলুর মনটা বড্ড খারাপ হয়ে যায়। ছোটবেলা থেকেই সে বড্ড ভোগে। মা বলে আমার রোগা ভোগা মেয়ে, অথচ দাদা দিব্যি সুস্থ আর ভালো চেহারার। আসলে শিলু হবার সময় বাবার কাজটা চলে যায়। মা ভালো করে খাওয়া দাওয়া পায়নি। 7 মাসে মাত্র 2 কেজি ওজনের শিলু যখন জন্মায়, তখন ভালো করে কাঁদার ক্ষমতাও ছিল না। বাবা যদিও পরে একটা কারখানায় কাজ জুটিয়ে নেয়, তবুও নিত্য অনটনেই বড় হয়ে ওঠা। কি রে, আঁকছিস না? এত কি ভাবছিস রে? পারুলের প্রশ্নে চমক ভাঙে শিলুর। সত্যিই তো, চারপাশে সবাই আঁকছে, আর সে চুপ করে বসে আছে। এই তো ঘন্টাখানেক, তারপর অর্জুনদা তাকে নিতে আসবে। বেশি সময় নেই, তাড়াতাড়ি হাত চালায় ও। আজ অখিলদা সবাইকে নিজের মনোমতো ছবি আঁকার জন্য বলেছেন, তবে সময় 1.5 ঘন্টা। তার পরের ব্যাচে ছাত্রছাত্রীরা আসবে। নিজের আঁকার খাতায় ডুবে যায় শিলু, সেই ছেলেবেলার মতো। এই ছবির আকাশ বলে আঁকার স্কুলটা শিলুর বাড়ি থেকে বেশি দূরে নয়। বেশ মনে আছে, প্রথম শিলু এখানে এসেছিল কাকুর হাত ধরে। শিলুর কাকু অবিনিয়োগে বড্ড অন্যরকম মানুষ। কবিতা লেখেন, ছবি আঁকেন, নিজের খেয়ালে থাকেন। একটা ছোট কোম্পানিতে হিসেব রাখার কাজ করেন, সামান্যই মাইনে। বিয়ে করেননি বলে চলে যায় একরকম। শিলুদের 2 ঘরের ভাড়া বাড়ি থেকে একটু দূরেই কাকুর 1 কামরার বাসা। দিনে অফিসেই টিফিন করেন, রাতে শিলুদের বাড়িতে খান। অবশ্য মাসের শুরুতেই সেজন্য বৌদির হাতে কিছু টাকা দিতে হয়। ছোট থেকেই বাড়িতে শিলু অনেকটাই অবহেলিত। টানাটানির সংসারে যেটুকু মাছ, দুধ, ডিম আসে, মা সেটা আগে ছেলেকে দিয়ে দেয়, আর বাবাকে। মা শিলুর প্রাপ্য শেষ হয়ে আসা হাঁড়ি চাঁচা খাবার। এমনিতেই দুর্বল শিলুর, তাই স্বাস্থ্য ভালো হলো না কিছুতেই। আসলে মা মনে করে মেয়ে মানুষের বেশি পাওয়া ঠিক নয়, তাতে নাকি অভ্যাস খারাপ হয়ে যায়। কিন্তু মা জানতো না, শিলুর অভ্যাস খারাপ করার জন্য একজন এসে যাবে ওর জীবনে। সে বদলে দেবে ও সব কিছু। একটা অদৃশ্য জাদুকরের লাঠি আছে তার হাতে, যেটা দিয়ে ও সাদামাটা নিরস জীবনটাও ভরে উঠবে। আর ঠিক 2 মাস 10 দিন বাকি শিলুর সাধের সেই দিনটার। আচ্ছা, সত্যিই কি সেই দিনটা আসবে, নাকি এ সবই দিবা স্বপ্ন? শিলুর আঁকা শেষ। ও তুলিতে প্রাণ পেয়েছে একজন জাদুকর। মস্ত বড় স্টেজের মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি, মুখে শিল্পীর আবেগ। আচ্ছা, কার মতো যেন দেখতে এই জাদুকরকে? অবিন কাকুর মতো কি? আশপাশে সবাই ছবিটা হাতে নিয়ে দেখছে, মুখে মুখে ঘুরছে প্রশংসা বাক্য। শিলু, তুই খুব ভালো এঁকেছিস, অর্জুন এলে ছবিটা দেখাবো। অখিলদার কথায় চমক ভাঙে শিলুর, একটু লজ্জাও পায়। সবাই জানে ওর আর অর্জুনদার কথা, তবুও খুশি খুশি মুখে মাথা নাড়ে ও। এমন সময় যন্ত্রণাটা ফিরে আসে মাথায়। উফ, কি কষ্ট! এরকম কেন হচ্ছে? এই অসুখটা ওর আর অর্জুনদার মাঝে এসে দাঁড়াবে না তো? কেমন ভয় লাগে শিলুর। অনিন্দিতার কথা। রান্না করতে করতে অনিন্দিতা দেখলেন অর্জুন আর শিলু ফিরল। তাড়াতাড়ি চা মিষ্টি নিয়ে ঘরে গেলেন তিনি। মাঝে মাঝে অবাক লাগে অনিন্দিতার। কি দেখলো অর্জুন তার মেয়েটার মধ্যে? ওই তো রোগা কাঠির মতো চেহারা, শ্যামলা গায়ের রং, থাকার মধ্যে চোখ দুটোই যা বড় বড়। ছোটবেলা থেকে বড্ড ভোগে মেয়েটা। গরিবের ঘরে আর কী বা করা যায়। পাড়ার মোড়ে নারায়ণ ডাক্তারের হোমিওপ্যাথি ভরসা, যদিও বাবুর কিছু হলে অ্যালোপ্যাথি করেন তিনি। এই নিয়ে অবিন ঠাকুরপো একবার খুব বলেছিলেন তাকে, আচ্ছা বৌদি, চন্দনের কিছু হলে তুমি ডাক্তার চ্যাটার্জির কাছে যাও, 200 টাকা ভিজিট দিয়ে। আর শিলুর বেলায় হোমিওপ্যাথি কেন? উত্তর দেননি অনিন্দিতা। সব কথার উত্তর মুখে বলার দরকার পড়ে না। পরের 1 সপ্তাহ রাতের রান্নায় অবিনের অপছন্দের সয়াবিনের তরকারি, চাল কুমড়ো এসবই রেখেছিলেন মেনুতে।
মাসকাবারে কর্তাকে দিয়ে বলিয়েছিলেন জিনিসের দাম যেভাবে বাড়ছে অন্তত 100টা টাকা এবার অবিনকে বাড়াতে হবে। অবিনের অসহায় মুখটা দেখে একটু মায়া হয়নি তার। ইট মারলে যে পাটকেল খেতে হয় সেটা অবিন এখনো শেখেনি। অর্জুন শিলুর আঁকা একটা ছবি নিয়ে উতাল পাতাল প্রশংসা করছে। তিনিও দেখলেন ছবিটা, ভালোই লাগলো। তবে এত প্রশংসার কি আছে জানেন না তিনি। যাগ্গে, আর 2 মাস পরে অর্জুন তার জামাই হতে চলেছে। এখন সে খুশি থাকলে সব দিক থেকে মঙ্গল। না, শিলু একটা কাজের মতো কাজ করেছে বটে, না হলে অর্জুনের মতো ছেলের মন পাওয়া তো সহজ নয়। এই ছোট মফস্বল শহরে অর্জুনের বাবা পরমেশ্বর চৌধুরীকে সবাই এক ডাকে চেনে। হাইওয়েতে পেট্রোল পাম্প, বাজারে শাড়ির দোকান, ইদানিং কলকাতার মস্ত জুয়েলারি হাউজে ফ্র্যাঞ্চাইজি নিয়ে গয়নার ব্যবসাও শুরু করেছেন। যাতেই হাত দেন সোনা ফলে। এহেন পরমেশ্বরের একমাত্র উত্তরাধিকারী অর্জুন ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসে। এখানকার আঁকার স্কুলে শিখত, তারপর কলকাতার আর্ট কলেজে পড়তে চলে গেল। পাশ করে সে এখন বেশ নাম কিনেছে। লোকে নাকি লাখ লাখ টাকায় তার ছবি কেনে। একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে অনিন্দিতার। তেলা মাথাতেই ভগবান তেল দেন, না হলে কি যে সব আঁকাচ্ছিরি তার মাথায় কিছুই ঢোকে না। অর্জুন ওই আঁকার স্কুলে শিলুকে প্রথম দেখে প্রেমে পড়ে যায়। শিলু তখন কলেজে পড়ে, আর এখন এই পাশ করে যাবার পর একেবারে বিয়ের প্রস্তাব। প্রথমে অনিন্দিতার ভয় হয়েছিল, কি জানি বড় লোকের ছেলে 2-4 দিন ফুর্তি করে যদি ছেড়ে চলে যায়। কিন্তু অর্জুন প্রস্তাব করতে এলো বাবা মাকে সঙ্গে নিয়ে। এই 2 কামরার ভাড়া বাড়িতে পরমেশ্বর আর রাধা চৌধুরীকে দেখে সেদিন চোখ কপালে উঠেছিল সবারই। রবিন, অনিন্দিতা সবাই শশব্যস্ত, শুধু শিলু একেবারে স্বাভাবিক। সাজলও না, যেমন ছিল তেমন বেরোলো ওদের সামনে। অনিন্দিতা ভেবেছিলেন দামি কাপ ডিশের সেট আনবেন বাড়িওয়ালার থেকে। শিলু বারণ করলো, আমরা যেমন তেমনই জানুক মা, ওরা পছন্দ করলে করুক, না করলে না। কথাটা শুনে গা জ্বলে উঠেছিল তার। এমন ছেলেকে পেয়েও মেয়ের ঠেকারে আছে 16 আনা। মাঝে মাঝে কেমন রাগও হয় অনিন্দিতার। শিলুর বয়সে তিনি নিজে দেখতে যথেষ্ট সুন্দর ছিলেন, অথচ তার কপালে জুটেছিল নুন আনতে পান্তা ফুরোনো রবিন। আর শিলুকে দেখো না, এই ব্যাপারে নিজের মেয়ের কাছেই হেরে গেছেন ভেবে আফসোস হয় বড্ড। রবিনের কথা, ধারের ব্যাপারে আজ কথা বলতে সিংজির কাছে গেছিলেন রবিন। ওরা যতই বলুক শাঁখা সিঁদুরে মেয়েকে নেবে, তাকে তো সাধ্যমতো ব্যবস্থা করতে হবে। অনি তো স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে। মেয়ের বিয়ে হলে অর্জুনকে বলে চন্দনকেও যদি একটা কাজে ঢুকিয়ে দেওয়া যায়। রবিনের তীব্র আপত্তি আছে এই ব্যাপারে। কুটুম বাড়িতে এইসব অনুরোধ করলে শিলুর মুখটা ছোট হবে, এটা অনিন্দিতা বুঝতে চায় না। সারা জীবন সবটুকু যত্ন, সবটুকু ভালোবাসা ছেলের জন্যই রেখে দিলেন অনিন্দিতা। মাঝে মাঝে বড় আক্ষেপ হয় রবিনের, কিছুই করতে পারলেন না তিনি শিলুর জন্য। ঈশ্বরের অসীম কৃপায় অর্জুনের মতো ছেলে তার জামাই হতে চলেছে। মেয়েটা যেন এবার একটু সুখে থাকে। সিংজি এক কথায় লাখ টাকা দিতে রাজি হয়ে গেলেন। সবাই জানে পরমেশ্বর চৌধুরী তার বেয়াই হতে চলেছেন, সুতরাং টাকা ঠিকই ফেরত পাওয়া যাবে। খুশি খুশি মুখে বাড়ি ফিরে কেমন অবাক লাগলো রবিনের। বিছানার উপরে মাথা চেপে ধরে ছটফট করছে শিলু। পাশে অনিন্দিতা খানিকটা বাম নিয়ে মেয়ের কপালে ঘষছেন, কিন্তু তাতে কোনো উপকার হচ্ছে না। একটু কমতে মেয়েকে নিয়ে দুজনেই গেলেন নারায়ণ ডাক্তারের চেম্বারে। নারায়ণ ভালো করে পরীক্ষা করলেন। কতদিন থেকে হচ্ছে জিজ্ঞেস করলেন। শিলুর উত্তর শুনে অবাক হয়ে গেলেন তারা দুজনেই। গত 2 মাস ধরে এই ব্যথাটা হচ্ছে, ক্রমশ বাড়ছে, কিন্তু মেয়ে কিছু বলেনি। ভালো করে সব জেনে নারায়ণ ডাক্তারের মুখ গম্ভীর হয়ে গেল। রবিনবাবু, আমার লক্ষণ ভালো ঠেকছে না। হোমিওপ্যাথিতে সবকিছু চিকিৎসা নেই। আপাতত আমি একটু ওষুধ দিচ্ছি, ব্যথা কম থাকবে। আগামীকাল সকালে অ্যালোপ্যাথ দেখান। পরদিন সকালেই রবিন জেলা হাসপাতালে ছুটলেন মেয়েকে নিয়ে। সারা রাত শিলু ঘুমোতে পারেনি। তার পরের 3 দিন কেটে গেল ডাক্তার, ওষুধ আর অনেক রকম পরীক্ষায়। অর্জুন কলকাতায়, তাই সে কদিন আসেনি। ফোনে বলা হয়েছে শিলুর জ্বর, সে শুয়ে আছে। দিন 4 পরে সমস্ত রিপোর্ট দেখে ডাক্তার রায় দিলেন শিলুর ব্রেন টিউমার হয়েছে।
অবিলম্বে অপারেশন করতে হবে, না হলে বাঁচানো যাবে না। অপারেশন করলেও কি হবে তা সঠিক বলা সম্ভব নয়। শিলু পঙ্গু হয়ে যেতে পারে বা অন্য কোনো সমস্যাও হতে পারে, তবে একটা চেষ্টা করা অবশ্যই উচিত। সেদিন রাতে ঘরে ফিরে চুপ করে বসে রইলেন স্বামী স্ত্রী। নীরবতা ভাঙলেন অনিন্দিতা। এই অপারেশন তো এখানে হবে না বলছে, কলকাতায় বা সাউথে নিয়ে গিয়ে অপারেশন করালে তার খরচাটা ভাবতে পারছো? কোথা থেকে পাবে এত টাকা? সামনে মেয়েটার বিয়ে, এসব জানলে কে ওকে বিয়ে করবে? রবিনও অনেকটাই ধন্দে আছেন, কি করা উচিত জানেন না। থেকে থেকে বুকটা মুচড়ে উঠছে। এমন সময় অবিনেশে যোগ দেন। বৌদি, আমি জানি তুমি আমার কথা শুনলে খুশি হবে না, তবুও বলি, এখন মেয়েটার প্রাণটাই আসল। বিয়ে তার পরের কথা। বিয়ের জন্য যা টাকা রেখেছ, সামান্য যা জমা টাকা আছে, সব দিয়ে মেয়েটার চিকিৎসা করাও আগে। ও সুস্থ হোক, তারপর বিয়ে দেবে। এই জন্যই তোমার দ্বারা জীবনে কিছু হলো না অবিন। ঝাঁঝিয়ে উঠলেন অনিন্দিতা। সব টাকা খরচা করে ন্যাংটো হয়ে মেয়ের চিকিৎসা করি, তারপর আমার বাবুর জন্য কি থাকবে? ডাক্তারের কথা শুনেছ তো, মেয়ে হয়তো পঙ্গু হয়ে পড়ে থাকবে, তখন কি করে চলবে সারা জীবন? আমার কথা শোনো তুমি। রবিনবাবুর দিকে ফেরেন অনিন্দিতা। ডাক্তারের কথা মতো ওষুধ খাওয়াও মেয়েকে, ব্যথা কম থাকবে। এইসব কথা কাউকে কিচ্ছু বলার দরকার নেই, বিয়ের পর ওরা বুঝে নেবে। বললেই হবে আমরা কিছু জানতাম না, রোগ এখন ধরা পড়ল। রবিনকে অসহায় লাগে, কিন্তু অনি, আরো 1.5-2 মাসের রোগটা যে বেড়ে যাবে, এখনই ও চিকিৎসা শুরু করতে হবে। যদি ম্যালিগন্যান্ট হয় তাহলে সেই ওষুধ চলবে, শুনলে তো সেটা? খবরদার বলছি। আঙুল তুলেছেন অনিন্দিতা। আমি যা বলছি তাই হবে, আর অর্জুনদের বাড়িতে কিছু জানানো চলবে না। মা ঠিকই বলেছে বাবা। তিনজনে চমকে ফিরে তাকালেন। কখন যেন ঘুম ভেঙে দরজায় এসে দাঁড়িয়েছে শিলু। আমার জন্য অত খরচ করে চিকিৎসা করার দরকার নেই, বিয়েটিও এখন থাক, ব্যথা কমানোর ওষুধ যেমন চলছে চলুক। কাকু, তুমি আমাকে কটা কাগজ এনে দেবে? কয়েকটা ছবি আঁকার ইচ্ছে করছে, যখন ব্যথা কমবে তখন আঁকবো। শিলুর 2 চোখ কান্নায় ভরা। পিছন ফিরে আবার নিজের বিছানায় শুয়ে পড়ল সে। রবিনের মনে হলো শিলু সারা মুখে মৃত্যু তার পায়ের ছাপ ফেলতে শুরু করে দিয়েছে। অভিমানী মেয়েটা কি তার বাবার উপরেও অভিমান করে বসে আছে? অর্জুনের কথা। সিঙ্গাপুরের রাস্তায় আনমনে হাঁটছিল অর্জুন। রাস্তায় বড় বড় গাছ, আকাশটা নীল। এরকম একটা ল্যান্ডস্কেপ সিরিজ করলে কেমন হয়? এখানে অবশ্য আঁকার সরঞ্জাম আনা হয়নি তাড়াহুড়োয়। আজ থেকে মাসখানেক আগে ট্রেনে করে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে শিলুর ফোন এসেছিল অর্জুনকে অবাক করে। অর্জুনদা, আমাদের বিয়ে হওয়া সম্ভব নয়, তুমি তোমার বাড়িতে বলে দিও। আসলে আমার একটা দুরারোগ্য অসুখ করেছে, খুব বেশি দিন বাঁচার কথা নয়। হতাশার কান্নায় গলাটা ভেঙে ভেঙে যাচ্ছিল শিলুর। হতবাক অর্জুনের প্রথম কিছুক্ষণ কথা আটকে গেছিল। কিন্তু শিলু, তোমার মা যে বললেন তোমার জ্বর হয়েছে, তাই কটা দিন রেস্ট নিচ্ছ। তোমাকে দেখতে যাব বলে তাড়াহুড়ো করে কলকাতা থেকে ফিরছি আজ। দুরারোগ্য মানে কি হয়েছে বলো? ফোনটা কেটে গেছিল ততক্ষণে। বাড়ি ফিরে প্রথমেই মাকে সব কথা খুলে বলে অর্জুন। রাধা মন দিয়ে সব কথা শুনে বললেন, চল এখনই বেরোই, ওদের বাড়ি গিয়ে পুরো ব্যাপারটা বুঝতে হবে আগে। দরজা খুলে অর্জুন এবং তার মাকে দেখে অনিন্দিতা কিছুটা হকচকিয়ে যান। এদিকে ওদিকে কথা বলে সামাল দেবার আগেই রাধা চৌধুরী হাত তুলে থামালেন তাকে। আমরা শিলুর সঙ্গে কথা বলতে চাই, ওকে একটু ডেকে দেবেন প্লিজ। অসহায় অনিন্দিতা চোখের সামনে শিলু তার সব কথা পরিষ্কার করে বলে দিয়েছিল। মাসিমণি, আমি অর্জুনদাকে সব বলেছি, আমার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করতে হবে, তারপরেও না বাঁচতে পারি। এই অবস্থায় তোমরা আর আমার কথা ভেবো না, বিয়েরও আর প্রশ্নই নেই, সবকিছু সবার ভাগ্যে থাকে না। এমন সময় ঘরে ঢুকেছিলেন রবিনবাবু। রাধা তাকিয়েছিলেন শিলুর দিকে। শিলু মা, এখন বিয়ে নিয়ে চিন্তা করার সময় নাই, কিন্তু চিকিৎসা করে তোমাকে সুস্থ হতে হবে। যাও, তুমি বিশ্রাম নাও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলি। রবিনবাবু, আগামীকাল আপনারা শিলুকে নিয়ে কলকাতায় চলুন, আমি আর অর্জুনও যাব।
ওখানে ডাক্তারের মতামত নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। তার পরের কয়েকটা দিন কেটে গেল ডাক্তার, ওষুধ, পাসপোর্ট, ভিসার চক্করে। 10 দিন বাদে শিলু, রবিনবাবু, অর্জুন আর রাধা চৌধুরী চলে এলেন সিঙ্গাপুর। এখানেই শিলুর অপারেশন। রাধার বোন থাকেন এখানে, সেখানেই উঠলেন সকলে। অপারেশন সেরে কেটে গেছে 15 দিন। খরচ হয়েছে লাখ লাখ টাকা। এখানে চিকিৎসা খুব উন্নত মানের। এমনকি অপারেশনের সময় শিলুকে অজ্ঞান করা হয়নি। ওকে ডাক্তারেরা নানা রকম কাজ দিয়েছেন সে সময়ে, যেমন ডান হাত নাড়ো তো, আচ্ছা এবার চোখের পলক ফেলো। ওর সাথে কথা বলতে বলতে লেজারের মাধ্যমে অপারেশন চলেছে। আগামীকাল শিলুকে বাড়িতে ছাড়া হবে। এখানে আরও 1 সপ্তাহ থেকে তারপর দেশে ফেরার পালা। হাসপাতালে যাবার আগে রাধা আলাদা করে কথা বলতে এলেন ছেলের সাথে। শোনাই, একটা কথা বলি, শিলুর জন্য আমরা চেষ্টা করেছি। ভবিষ্যতে ওর চিকিৎসার সব ভার আমাদের। কিন্তু আমার একটাই অনুরোধ, তুই ওকে বিয়ে করিস না। এমন একজন অসুস্থ মেয়েকে নিয়ে তুই সারা জীবন ভুগবি, সেটা ঠিক হবে না। জীবন অনেক বড়, সেটা কেবল আবেগ দিয়ে চলে না। অর্জুন হতবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। এরকম কোনো কথা যে মা বলবেন সেটাও ভাবতেও পারেনি। রাধার কথা। হাসপাতালে এসে রাধা আগে ডাক্তারের সঙ্গে দেখা করে সবকিছু বুঝে নিলেন। এখনো বেশ কিছু ওষুধ চলবে, আর অনেক নিয়ম মেনে থাকতে হবে শিলুকে। মহিলা ডাক্তার তাকেই শিলুর মা ভেবেছেন। ভুলটা ভাঙালেন না তিনিও। অর্জুনকে আজ ইচ্ছে করেই নিরস্ত করেছেন। অল্প বয়সে আবেগ বেশি থাকে। ছেলে হয়তো ভাববে মা এতটা করছে যখন, তখন তারও উচিত শিলুকে বিয়ে করা। দয়ার উপরে কোনো সম্পর্ক বেশি দিন টেকে না। শিলু যেন ওর বোঝা না হয়। অর্জুনকে ডাকলেন তিনি। শোনাই, শুনে যাও। বলো মা। আপাতত শিলুকে খুব সাবধানে রাখতে হবে। ওর যেন ঠান্ডা না লাগে। হাঁচি হলে সেটা হবে ওর জন্য বিপজ্জনক। তাছাড়া ভবিষ্যতে ও হয়তো মা হতে পারবে না, কারণ অত ধকল নেওয়া ওর শরীরের জন্য ঠিক হবে না। অর্জুন চুপ করে তাকিয়ে রইল। তারপর বলল, মা, তবু আমি শিলুকে বিয়ে করতে চাই। এক্ষুনি নয়, তাড়া নেই আমার। ও আগে সুস্থ হোক, আগে মত দিক। এখন আপাতত আমরা দেশে ফিরি। ওখানে এদের বলে দেওয়া কথা মতো ওষুধ চলবে। শোন বাবা, 6 মাস বাদে চেক আপের জন্য যখন সিঙ্গাপুরে আসবি, তখন তুই আসিস মেয়েটাকে নিয়ে। আমি আর আসতে পারবো না। চাইলে ওর মাকেও নিয়ে আসতে পারিস। বিয়ের কথা পরে ভাবিস, আগে ও সম্পূর্ণ সুস্থ হোক। অর্জুন ঢুকে গেল হাসপাতালের অফিসে। আজ সব কাগজপত্র বুঝে নিয়ে টাকা মিটিয়ে দিতে হবে। রাধা আস্তে আস্তে কেবিনে ঢুকলেন। খাটের উপরে তৈরি হয়ে বসে আছে শিলু। মাথার মাঝখানে সামান্য কামানো হলেও পাশ থেকে চুল এনে জায়গাটা ঢেকে আঁচড়ে দিয়েছে নার্স। ওখানে একটা ছোট স্টিলের পাত বসানো আছে। প্রথম দিকের কোনো রিপোর্টেই ম্যালিগন্যান্সির ইঙ্গিত নেই। তবুও কিছু দুর্বলতা থাকবে শিলুর, হয়তো আজীবন। চলতে গিয়ে ভারসাম্যের একটা অভাব হতে পারে ওর। ফলে প্রথম কিছুদিন হাঁটা চলায় পাশে থাকতে হবে কাউকে। রাধার একটা ভয় ছিল, মেয়েটা আঁকতে পারবে তো। গতকাল তাই কিছু কাগজ আর ক্রেয়ন রং এনে দিয়েছিলেন। কি রে, সেজেগুজে তৈরি তো? সুন্দর দেখাচ্ছে, কিন্তু ছবি কোথায় শুনি? শিলু আস্তে আস্তে ব্যাগ থেকে খাম বার করলো। ছবিতে ও রাধাকে এঁকেছে। লাল পাড় সাদা শাড়িতে মাতৃমূর্তি, কিন্তু মুখের আদল স্পষ্ট। এক হাতে বরাভয়, অন্য হাতে পদ্মকলি। তবে রে দুষ্টু, ঠাকুরের মুখে আমার মুখ বসানো? আমার পাপ হবে যে। যাকগে, আমাদের গয়নার নতুন শোরুমের জন্য তোর আঁকা ছবি দেওয়ালে সাজাবো, বুঝলি? দেখিস সেখানে যেন আবার আমায় আঁকিস না। ছেলেটা তো এতদিনেও নিজেদের দোকানের জন্য ছবি আঁকার সময় পায় না। ওকে আর বলবো না। রবিনবাবু আর অর্জুন ঘরে ঢুকলেন এই সময়। রবিনবাবু, আপনার এই মেয়েটিকে আমি চেয়ে নিলুম। ও অর্জুনকে বিয়ে করবে কিনা জানি না, সেসব ওরা পরে বুঝে নেবে না হয়। তবে কর্তা আমাকে নতুন দোকানটা দেখতে বলেছেন। সেই কাজ আমার একার দ্বারা হবে না। এই আর্টিস্টকে আমার পাশে চাই। আমি যে ওর মা। হাসি হাসি মুখে ওদের দিকে তাকালেন রাধা, আর স্পষ্ট দেখলেন অর্জুন আর শিলু পরস্পরকে জিভ ভাঙাচ্ছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।